এই ক্লাসে আমরা টেন্সের এ টু জেড দেখব, অর্থাৎ এই টেন্সের যে বেসিক গঠন, এই টেন্স আমরা কথা বলতে গেলে কোন টেন্সগুলো বেশি ব্যবহার করা হয় এবং এই টেন্স আমরা কত জায়গায় ব্যবহার করতে পারি সবকিছু আমরা দেখব। আর আরেক কথা হচ্ছে, এই টেন্সের মেইন প্রবলেমটা হলো আমরা স্ট্রাকচার ভুলে যাই। সেই স্ট্রাকচারটা কিভাবে মনে রাখতে হয়, কিভাবে মনে রাখা যায়, সেটাই আজকে আমি আপনাকে শেখাবো। তো আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন হচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনি এই ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন এবং আপনার বন্ধুদেরকে মেনশন করে দিন। আমরা শুরু করতেছি টেন্স। টেন্স আমরা মোটামুটি সবাই জানি যে টেন্স কি এবং কিভাবে হয়, এটার গঠন কি আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও আমি একদম শুরু থেকে পড়াবো। তার মেইন কারণ হচ্ছে আপনার যেন রিভিশন হয়ে যায়, আপনি যেন একদম বেসিক থেকে ভেঙে ভেঙে পড়তে পারেন। কারণ আমি সবকিছুই একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি সবাইকে। আমি জানি আপনি অনেক কিছু জানেন, তারপরেও আমি একদম বেসিক থেকে পড়াবো। আচ্ছা, টেন্স এই শব্দটাই এসেছে ল্যাটিন একটা শব্দ টেম্পাস থেকে। টেম্পাস, এই টেম্পাসের অর্থ হচ্ছে কাল বা সময়। এই টেম্পাসের অর্থটাই হচ্ছে কাল বা সময়। তো এটার তো দরকার নাই, এটা জাস্ট আপনাকে জানানোর জন্য বলা, এটা জানার জন্য জানা যে এই টেম্পাস শব্দ একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে টেন্স শব্দটা এসেছে, অর্থাৎ এই শব্দের অর্থ কাল বা সময়। আমরা আসলে এই কাল বা সময় দিয়া মূলত টেন্স বুঝি না, যে ক্রিয়ার কালকে টেন্স বলে। এই সংজ্ঞাটা আমরা কম বেশি সবাই শিখি, কিন্তু আমরা এটা দিয়ে বুঝি না যে আসলে ক্রিয়ার কাল কি। তো ক্রিয়ার কালকে যে টেন্স বলে, এই কথাটা আমরা বুঝবো যে আমরা যখন কথা বলি, এই কথা বলার মাঝখানে আমরা তিনটা জিনিস ব্যবহার করি। এখন বর্তমান যেটা চলতেছে, আমরা বর্তমানের কোনো কথা বলি, বর্তমান। আবার আমরা কিছু জিনিস ভবিষ্যৎ বোঝানোর জন্য কথা বলি, ভবিষ্যৎ। আবার আমরা কিছু অতীত বোঝানোর জন্য কথা বলি। আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। আবার এই তিনটা ভাগকে আবার চারটা ভাগে ভাগ করে ফেলতে পারি, এই তিনটা ভাগকেও আবার চারটা ভাগে ভাগ করে ফেলতে পারি। তো আমরা এই যে ভার্ব, যে অর্থাৎ আমি যাই, আমি যাব, আমি গিয়েছিলাম, এই যে যাই, এই যে যাই, যাব, গিয়েছিলাম, তিনটার মেইন যে শব্দ, মেইন যে ভোকাবুলারি, তিনটাই তো গো দিয়েই মূলত হয়েছে। গো এর সাথে কিছু একটা অ্যাড করতে হবে, হয় সামনে অ্যাড করতে হবে, না হয় এটার সাথে অ্যাড করতে হবে। এরকম কিছু পরিবর্তন করে একটা মূল শব্দকে যখন আমরা একটা পরিবর্তন আনলে অর্থের পরিবর্তন হয়ে যায়। এই মূল শব্দটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ আমরা একটা বাক্যে কোন জায়গায় পরিবর্তন আনি টেন্সের জন্য, মূলত ভার্বের পরিবর্তন আনি। তো আমরা যখন ন্যারেশন পড়তে যাব, ভয়েস পড়তে যাব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে যাব, তো আমাদের বারবার এই ভার্বের পরিবর্তন করা লাগবে। পরীক্ষায় যখন এমসিকিউ থাকবে তখনও ভার্বের পরিবর্তন করা লাগবে, সিকিউ থাকলেও ভার্বের পরিবর্তন করা লাগবে। তাহলে আমাদের মেইন প্রবলেমটা কোথায় হবে? এই ভার্বে হবে। এই ভার্বটাকেই আমরা বলা হয় ক্রিয়া। এই ভার্বকেই বলি আমরা বাংলায় ক্রিয়া, আর এই ক্রিয়ার কালকেই আমরা বলি কি? টেন্স। তাহলে এই ভার্বের একটা পরিবর্তন করব, যেমন এইখানে আমরা এম গোয়িং লাগাই দিব, গোয়িং। তো এই যে একটা পরিবর্তন হয়ে গেল। আবার আমরা বসাই দিতে পারি যে হ্যাড গন, এই যে একটা পরিবর্তন হয়ে গেল। মানে এক এক জায়গায় পরিবর্তন হবে, সেটা আমি একটু পরেই বুঝাবো। আবার আমরা বলতে পারি উইল বি গোয়িং। তো এই যে একটা পরিবর্তন, এই যে গোটাকে যে আমরা পরিবর্তন করতেছি, অর্থাৎ ভার্বটাকে যে আমরা পরিবর্তন করতেছি, এই ভার্বের পরিবর্তনের কারণেই টেন্সের পরিবর্তন হচ্ছে। তো টেন্স হচ্ছে আমাদের একদম বেসিক জিনিস, আমরা একদম বেসিক থেকে শেখার চেষ্টা করতেছি। আপনি যদি ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি টেন্সের গঠনে আপনার কোনো প্রবলেম হবে না। আমি এইটুকু কথা বলার পর এখন হচ্ছে আমরা টেন্সের একটা ছক কাগজ তৈরি করতে পারি। দেখুন, আমি যদি এখন বর্তমান ডিরেক্ট এই বর্তমানের অবস্থানটা চিন্তা করি, সেই সংখ্যা রেখা আমি গণিতের ভাবেই প্রকাশ করতে চাচ্ছি। দেখুন, একটা সংখ্যা রেখা তৈরি করলাম। এই যে ডিরেক্ট এখন নরমালি চিরন্তন সত্য যেটা হবে মূলবিন্দু জিরোর অবস্থানটাকেই আমরা বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা এইটাকেই বললাম কি? প্রেজেন্ট
ইনডিফিনিট, আমি আইএনডি দিয়ে বুঝাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে আমরা একটু সামনের দিকে যে ঘটনাটা যাবে সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে আমি পি দিয়ে প্রকাশ করলাম আর নিচে হচ্ছে কন্টিনিউয়াস, এই যে পি ডট কন দিলাম। তারপরে আরেকটু সামনে যখন যাব তখন হবে প্রেজেন্ট পারফেক্ট। আবার আরেকটু যখন সামনে যাব তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেম ভাবে আমি অতীতের দিকে যদি আসি তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তারপরে আমি যে আরেকটু অতীতের দিকে আসি তাহলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তারপরে যে আমি আরেকটু অতীতের দিকে আসি তাহলে হবে কি পাস্ট পারফেক্ট। আমি যদি আরেকটু অতীতের দিকে আসি তাহলে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি সেম ভাবে ফিউচারের দিকে যাব, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ছকটা এখন বোঝার দরকার নাই, এই ছকটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নেরেশন, ভয়েস, এইগুলার ক্ষেত্রে আমাদের এই ছকটা লাগবে। তো আমরা কথা বলার সময় এই জিনিসটার কোনো দরকার নাই। তো আমরা কি করব, এই সবগুলোর গঠন শিখব, আমরা গঠন শিখব। তারপরেও যারা একদমই নিউ, যারা একদম ছোট যারা রয়েছে ক্লাস আমার দেখে, তাদেরকে আমি বলবো টেন্স হচ্ছে প্রথমত 3 প্রকার। এই টেন্সটাকে আমরা প্রথমত কি করব, 3 প্রকারে ভাগ করব। এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, পাস্ট, আর তারপর হচ্ছে ফিউচার। আচ্ছা, এই 3 প্রকার। এখন এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। মানে এটা হচ্ছে আমি বর্তমানের যে কথাগুলা বলবো এটা হচ্ছে বর্তমান নির্দেশ করবে, আর এটা নির্দেশ করবে কি অতীতের কোনো কথা, আর এটা নির্দেশ করবে ভবিষ্যতের কোনো কথা। তো এটা আমি বাংলা কথায় বুঝবো কিভাবে? বাংলা কথায় বুঝার জন্য যখনই আমরা কোনো বাক্যের শেষে অন্তস্থ অ, হ্রস্ব ই, এ, এই 3টা কথা পাবো কোনো বাক্যের শেষে, আমরা বাংলা বাক্যে অন্তস্থ অ, ই, এ, তখনই আমরা ধরে নেব এটা প্রেজেন্ট টেন্স। যেমন আমি যাই, আমি খাই, আমি বাজারে মানে আমি যাই, বাজারে যাই, আমি বাজারে গিয়েছি, সি। এই দেখেন গিয়েছি এর ক্ষেত্রেও গিয়ে সি, আপনাকে এই যেখানে স আছে দেখেই যে আপনি বলবেন এটা স, স কিন্তু না। এইখানে আপনাকে সাউন্ড দেখতে হবে, আপনি যে কথা বলতেছেন ওই সাউন্ডটা লাস্টে কি অ, ই, এ আছে কিনা, তাহলেই হবে প্রেজেন্ট। গিয়েছি, সি মানে কি লাস্টে ই রয়েছে, ওই যে হ্রস্ব ই, এই যে এটাই হচ্ছে সি। তাহলে এই গিয়েছি মানে এটাও কিন্তু আপনাকে এই হ্রস্ব ই এর কথা, মানে যাব মানে যাচ্ছি বা ই করতেছি, মানে যাচ্ছি, যাচ্ছি, এই যে যাচ্ছি, মানে এই যাচ্ছি কথাটা এই যে সি আছে না, যাচ্ছি হ্রস্ব ই আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এটা নিয়ে এত জটিলতার কিছু নাই, আপনি বাংলা বাক্য দেখলেই বুঝে যাবেন যে কোনটা কোন টেন্সে ফেলতে হবে। এটা ট্রান্সলেটের ক্ষেত্রে খুবই কাজে দিবে আপনি যখন ট্রান্সলেশন শিখতে যাবেন। তো পাস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ল ব্যবহার করব, ল, আমরা লাম ব্যবহার করব, ডিরেক্টলি বলতে পারি ল বা লাম, ল বা লাম। এই যে ল বা লাম এরকম কিছু দেখলেই আমরা বুঝবো কি অতীত। আর এই যে ফিউচারের ক্ষেত্রে ব ব্যবহার করব। জাস্ট এই 3টা জিনিস আপনি মনে রাখলেই বাংলা বাক্য দেখেই আপনি বলে ফেলতে পারবেন কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। এখন আসি এইগুলার কিন্তু আবার আলাদা আলাদা ভাগ রয়েছে, এই জায়গাটাতে এই ঝামেলা। যেমন প্রেজেন্টের 4টা ভাগ রয়েছে, পাস্টের 4টা ভাগ রয়েছে, ফিউচারের 4টা ভাগ রয়েছে, এবং এই 4টা ভাগ কিন্তু একই ভাগ। আপনি যদি দেখেন এই 4টা ভাগও কি একই ভাগই হবে। যেমন আমি যদি এইখানে লিখি ইনডিফিনিট, ইনডিফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন দেখুন এই প্রেজেন্টেরও এই 4টা ভাগ আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এই পাস্টেরও এই 4টা জিনিস রয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারেরও এই চারটি রয়েছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমার এইখানে টোটাল কয়টা হলো? 12টা হলো না? এই প্রেজেন্টের জন্য 4টা, পাস্টের জন্য 4টা, ফিউচারের জন্য 4টা, এই টোটাল কিন্তু 12টা হয়ে গেল। এই 12টার আমাকে গঠন শিখতে হবে এবং বাংলা বাক্যের শেষে কি থাকে এটা দেখতে হবে, কারণ আমি যখন ট্রান্সলেশন করতে যাব তখন আমাকে এই টেন্সের ব্যবহারটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। তাহলে আমার মেইন উদ্দেশ্য কিন্তু টেন্স পড়া না, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে গ্রামারের অন্য অন্য জিনিস ভালোভাবে পড়া। এই জন্য গ্রামারের সোল বলা হয়, অর্থাৎ আত্মা বলা হয় টেন্সকে। মেইন কারণ হচ্ছে এই টেন্স আপনার সব জায়গায় ব্যবহার করতে হবে, এই গঠন আপনাকে মনে রাখতেই হবে। তো আমরা এক এক করে সবগুলা গঠনই দেখব। আমরা আর গঠন ডিরেক্ট আগে মুখস্থ করব না, আমরা একটা উদাহরণ দিয়ে মুখস্থ করব। যে কোনো একটা উদাহরণ নিতে পারি, যেমন আমি বললাম একদম সহজ একটা উদাহরণ নিয়ে শুরু করি, যেমন আমি ভাত খাই বা সে স্কুলে যায়, এই কথা দিয়ে। তাহলে দেখুন 1 নাম্বার, আমাদের ফার্স্ট 1 নাম্বার দিয়ে দেখবো। আমরা প্রথমে প্রেজেন্টের 4টা লিখতেছি, তাহলে আমি প্রেজেন্ট এখানে টাইটেল দিই প্রেজেন্ট। এই প্রেজেন্টের 4টা, আমি 1 নাম্বার প্রেজেন্টের 1 নাম্বারটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এইখানে প্রেজেন্ট না লিখে আমি প্রেজেন্টের তাহলে পি ডট ইনডিফিনিট দিলাম, ইনডিফিনিট। তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে সিম্পল টেন্সও বলা হয়, অনেক ক্ষেত্রে এটাকে সিম্পল টেন্স বলা হয়, সিম্পল ইনডিফিনিট বলা হয় বা সিম্পল টেন্স। তাহলে সিম্পল টেন্সও হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। এটার ক্ষেত্রে দেখুন আমরা একটা বাক্য লিখবো এখন। এই সিম্পল ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা একটা বাক্য লিখবো, আমরা বাক্য লিখে শিখবো। তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বারটা। তাহলে আমি আর এইখানে 1 নাম্বার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 নাম্বার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট এটা থেকেই বুঝবো। তাহলে আর আমার এত হিবিজিবি লেখা লাগতেছে না। 1 নাম্বার মানেই আমি বুঝতেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা আমি একটু ছোট করে লিখি প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে এইটুকু লিখলাম, এইটুকু থেকে আপনি বুঝবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা এটার ক্ষেত্রে আমি একটা বাংলা বাক্য যদি লিখি, যেমন ইংরেজি দিয়ে লিখি ওইটা বাংলা হয়ে যাবে, হি গোস টু স্কুল। এই একদম সহজ একটা বাক্য লিখলাম। এটার বাংলাটা কি? সে স্কুলে যায়। এই যে হি এর নিচে সে দিলাম, আর এই যে স্কুলেতে এটা লিখলাম, কারণ ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট বসানোর পর পিছনের দিক থেকে বাংলা করে আসতে হয়। তাহলে এই যে টিওতে মানে টুতে কি হচ্ছে তে, তাহলে সে স্কুলেতে অর্থাৎ স্কুলে, স্কুলে। এই যে এটার অর্থ কি হবে? এটার অর্থ হচ্ছে যায় হবে। আচ্ছা এইখানে একটা জিনিস আছে, গো এর পরে ইএস কেন যোগ হইলো এটা আমরা সবাই জানার কথা। ভার্ব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি শি ইট, হি শি ইট বা কোনো একক নাম রহিম করিম এগুলা যদি থাকে তাহলে সিম্পল ইনডিফিনিট টেন্সে কি হয়? ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেমন এইখানে যদি আই গো টু স্কুল থাকতো তাহলে কিন্তু ইএস হইতো না, এখানে ইএস হয়েছে মূলত এই একটা কারণে, এটা আমরা একটু আলাদা করে মনে রাখলাম। তাহলে আমার উদাহরণটা হচ্ছে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এই যে দেখুন যায় যায়, এই যে যায় অন্তস্থ আছে একটা যায়, আপনি সাউন্ড দেখবেন বানান না দেখে, এই যে যায় অন্তস্থ আছে, অন্তস্থ থাকলে আমরা বলছিলাম প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এটা নরমাল ভাবে বলছে সেই স্কুলে যায়, তাহলে এর জন্য হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার গঠনটা কি দাঁড়াইলো দেখুন তো, এটা একটা সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে ভার্বের বি1 প্রেজেন্ট ফর্ম থাকবে, গো ওয়েন্ট গন, আমরা গোটা ব্যবহার করেছি, ওয়েন্ট গন কিছু ব্যবহার করি নাই। আর এই যে টু স্কুল মানে কি অবজেক্ট থাকবে। তাহলে আর আপনার এটা শিখা লাগলো না, আপনি এটা শিখেন যে হি গোস টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হচ্ছে কি যে এটা সাবজেক্ট বি1 প্লাস অবজেক্ট। এখন দেখুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা ব্যবহার করি, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরটা দেখুন, এটা আমরা কি লিখব? এই যে হি এইখানে ইজ গোয়িং টু স্কুল, এটা আমরা লিখব সে স্কুলে যাইতেছে বা সে স্কুলে যাচ্ছে, একই কথা, সে
স্কুলে যাচ্ছে বা যাইতেছে, যাইতেছে, দুইটা কথা কিন্তু সেম। দেখুন যাচ্ছে মানে লাস্টে কি এ আছে, যাইতেছে লাস্টে কি এ আছে। আমরা বলছিলাম অ এ রস্বই তিনটা থাকলে কি হয়, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু এইখানে দেখুন চলমান বোঝাচ্ছে, চলতেছে, যাচ্ছে, এ আছে, তাহলে যাচ্ছে যেহেতু, যাচ্ছে এ আছে, তাহলে এই যাচ্ছে কথা থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা চলমান মানে চলতেছে, যাচ্ছে যাইতেছে মানে একদম বর্তমানে চলমান, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা দেখুন এইটার সাথে এটার পার্থক্যটা কি হয়েছে, এখানে একটা ইজ আসছে, আবার মূল ভার্ব যে গো, আমরা মূল ভার্ব কোনটা ব্যবহার করতেছি, গো ব্যবহার করতেছি। এই গোটাকে আমরা মূল ভার্ব গোটাকে আমরা ব্যবহার করতেছি। আমরা যদি গো ওয়েন্ট গন, এটাকে বি1 বলবো, এটাকে বি2 বলবো, আর হচ্ছে গন এটা হচ্ছে কি বি3 বলবো। এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এখন এইটার গঠনটা তাহলে কি দাঁড়াইলো, এই যে এখানে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে হচ্ছে কি এম ইজ আর, যে কোনো একটা ব্যবহার করতে হবে, এম ইজ আর। তাহলে কার সাথে কোনটা যায় সেটা আমরা পরে শিখবো, সমস্যা নাই। এই যে হি এর সাথে ইজ গেছে, আই এর সাথে এম যাইতো, ইউ এর সাথে আর যাইতো, তো ওইটা বুঝেই আমরা বুঝবো। তারপর হচ্ছে যে ভার্বের সাথে বি1 এর সাথে কি হচ্ছে, আইএনজি যোগ হচ্ছে, তারপরে হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা, এইটা হচ্ছে দুইটা গেল। এখন হচ্ছে আমরা পাস্ট না প্রেজেন্ট পারফেক্ট দেখবো আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখবো। তাহলে এই দুইটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে। আমি আবার রিপিট করব, তো তো আমার তো এখানে জায়গা নাই, খাতা থাকলে একসাথে দেখাইতে পারলে খুব ভালো হইতো। তো আমরা দুইটা গঠন একটু ওই দিকে লিখে রাখবো। এক নাম্বার কি করছি আমরা, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট এটা করছি। দুই নাম্বার কি করছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি1 এর সাথে আইএনজি করছি, তারপরে কি করছি প্লাস অবজেক্ট দিয়ে দিছি। তো এই দুইটাই তো করছি, তাই না? এখন তিন নাম্বার কি, ওই বাক্যটাকেই হি হ্যাজ গন টু স্কুল, এটা কি, সে স্কুলে গিয়েছে, সে স্কুলে গিয়েছে। দেখুন এটাতেও লাস্টে কি আছে, একটা এ আছে, এ, কিন্তু এটা কি মানে নর্মাল ভাবে বুঝাচ্ছে। দেখুন এই জায়গাটাতে আমাদের একটা পার্থক্য হয় যে আমরা সব সময় দেখুন এই চারটা টেন্সের ভিতরে, এটা যদি আমি 1 নাম্বার বলি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দেখুন এই 1 এর সাথে 3 এর অর্থ অনেকটা মিলে যাবে, আবার এই 2 এর সাথে 4 এর অর্থ অনেকটা মিলে যাবে। এখন এটা আমরা পার্থক্য করব কিভাবে, দেখুন প্রেজেন্ট ইনডিফিনিটটা 3 নাম্বারটার সাথে মিলবে। 3 নাম্বারে কি প্রেজেন্ট পারফেক্ট, এটা যদি ইনডিফিনিট হয় সব ক্ষেত্রেই, পাস্টের ক্ষেত্রেও সেম হবে, মানে ফিউচারের ক্ষেত্রেও সেম হবে, এটা হচ্ছে কি পারফেক্ট। আর এটা হচ্ছে কি কন্টিনিউয়াস, এটাও হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো ঝামেলাটা কোন জায়গায় হবে সেটা আপনাকে আমি বলি, যে দেখবেন 1 নাম্বারের বাংলা অর্থ আর 3 নাম্বারের বাংলা অর্থ প্রায় সেম। সেই স্কুলে গিয়েছে, সেই স্কুলে যায়, দুইটাই তো নর্মাল কথা। নর্মাল কথা হলে তো প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কথা, কিন্তু এইটা প্রেজেন্ট পারফেক্ট কেন হলো, কিভাবে হলো, এই যে সে স্কুলে গিয়েছে, কিছুক্ষণ আগে গিয়েছে, তার ঘটনা এখনো বর্তমানেই আছে, এই জন্য এটাই হয়েছে। এটা বোঝা আসলে একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমরা যখন এই বাক্যগুলা কথা বলবো তখন আমি একটা টাইম অ্যাড করে দেব। টাইম বিভিন্নভাবে অ্যাড করা যায়, এখানে সিন্স ব্যবহার করতে পারেন, ফর ব্যবহার করতে পারেন, আফটার ব্যবহার করতে পারেন, পরে বিফোর ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে এড ব্যবহার করতে পারেন, ইন ব্যবহার করতে পারেন, অনেকভাবে টাইম ব্যবহার করা যায়, অন ব্যবহার করতে পারেন। এটা আমরা প্রিপোজিশনে দেখবো যে অনেকভাবে আমরা টাইম ব্যবহার করা যায়। তাহলে সে স্কুলে গিয়েছে সিন্স 2 আওয়ার্স, এই যে এইখানে আমরা একটা টাইম ব্যবহার করে দিতে পারি, সিন্স 2 আওয়ার্স,
তাহলে এই যে একটা টাইমস ব্যবহার করে দিতে পারি, এই টাইমটাই হচ্ছে আপনাকে বুঝাই দিতেছে সে 2 ঘন্টা যাবত স্কুলে গিয়েছে। আচ্ছা 2 ঘন্টা আগে বলতে পারি, বিফোর, বিফোর সে 2 ঘন্টা আগে স্কুলে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি যখন এই বাক্যটাকে শেষ করার সময় একটু সময় জুড়ে দিব, তখন আমার পারফেক্ট বোঝা একটু সুবিধা হবে। তো এই জন্য পারফেক্টে আমরা কি করব, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সময়টা অ্যাড করে দেব। আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমরা সময়টা অ্যাড করে দেব, যদিও প্রেজেন্ট পারফেক্ট আর করার দরকার নাই, বাকি পারফেক্ট গুলাতে করবে। এটা আপনি ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন। তো এইটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, তারপরে হচ্ছে বি3 ব্যবহার করব প্লাস অবজেক্ট। তাহলে আপনি 3টা গঠন আপনার মুখস্থ হয়েছে কিনা সেটা আপনি দেখুন। আপনার চোখ বন্ধ করে আপনি 3টা গঠন বলার চেষ্টা করুন। 1 নাম্বার গঠনে কি হয়েছে, সাবজেক্ট, এইখানেও সাবজেক্ট, এটা বি1, আর এইখানে এম ইজ আর দিয়া বি1 এর সাথে আইএনজি করছি, বাকি অবজেক্ট অবজেক্ট আছে, ঠিক আছে। আবার এইখানে সেম ভাবে লিখলাম সাবজেক্ট, এইখানে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করলাম, তারপরে কি করছি, বি3 করে দিছি প্লাস অবজেক্ট। এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নেই, একটু শেয়ার করে নেই যে আমার ওই সাইডটুকু দেখা যায় কিনা। আপনারা বুঝতেছেন এটা? আপনারা বলুন, আপনারা বুঝতেছেন কিনা? এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যতটুকু, এবং 3টা গঠন আপনার মুখস্থ হয়েছে কিনা সেটা একটু দেখুন, কারণ আপনাকে তো আমি ক্লাসেই মুখস্থ করাবো সবকিছু। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই 3টা গঠন বুঝলাম যে আমাদের পরিবর্তনটা কোথায়। প্রেজেন্ট ইনডিফিনিট বি1 ছিল, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়েছে, এম ইজ আর, এম ইজ আর, তারপর হচ্ছে বি1 এর সাথে আইএনজি করে দিছি, বি1 এর সাথে আইএনজি করে দিছি, এইটুকু পরিবর্তন করছি। আর থার্ডে কি হয়ে গেছে, হ্যাভ বা হ্যাসে গিয়া তারপর হচ্ছে বি3 হয়ে গেছে। এই যে ভার্বটাকেই চেঞ্জ করতেছে, বাকি এইদিকে যা আছে সাবজেক্ট, এটা সবারই সাবজেক্ট সেম, আর এইদিকে যা আছে অবজেক্ট, অবজেক্ট সেম, এইটুকু চেঞ্জ না, বাট ভিতরের টুকু চেঞ্জ। তাহলে এই 4 নাম্বারটাতে কি চেঞ্জ করব, পারফেক্ট কন্টিনিউয়াসে কি করব, পারফেক্টও থাকবে আবার কন্টিনিউয়াসও হবে। কন্টিনিউয়াস মানেই কি, কোনো কিছুর সাথে কন্টিনিউয়াস কথা থাকলেই আপনি বুঝবেন কি আইএনজি যোগ করতে হবে। তাহলে 4 নাম্বারের গঠনটা কি হবে, এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এই যে একটা বিন লাগাই দিছি না, বিন লাগাই দিয়ে তারপরে কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, এইটাই করব। তাহলে আমরা ওই বাক্যটা লিখি, আপনি 4টা বাক্য লিখছেন কিনা সেটা হচ্ছে এনশিওর করতে হবে। আপনি 4টা বাক্য লিখছেন কিনা, আবার হচ্ছে এই ক্লাসটা দেখে দেখে আপনি পরে লিখে নেবেন যে 4টা বাক্যের 4 নাম্বার বাক্যটা কি, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এটার বাক্যটা কি হবে, এটার বাংলাটা কি হবে, সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে বা যাইতেছে, একই কথা, যাইতেছে। আচ্ছা এখন আমাদের প্রবলেমটা আসি, 2 নম্বরে আমরা যেটা শিখছিলাম ওইটা কি, কন্টিনিউয়াস একটা, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে বা যাইতেছে। আচ্ছা এখন বলুন তো, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে একটা জিনিস বেশি আছে, পারফেক্ট। আচ্ছা এখন এই দুইটার বাংলা তো একই, সেই স্কুলে যাচ্ছে আর সেই স্কুলে যাচ্ছে, বাট ইংলিশ দুইটা কেন, বাংলা তো সেম না, সেই স্কুলে যাচ্ছে সেই স্কুলে যাচ্ছে, মানে সেই স্কুলে কন্টিনিউয়াস যাচ্ছে যাইতেছে, তাহলে বাংলা তো সেম, ইংলিশ কেন সেম না? এটার আনসার কেউ দিতে পারবেন?
এইখানে দুইটা বাক্যের ভিতরে কি প্রবলেম আছে, এই দুইটা বাক্যের কোনটা সঠিক হবে। আপনাকে আমি যদি বলি সেই স্কুলে যাচ্ছে, এটার ইংলিশ কোনটা হবে, এই উপরেরটা নাকি নিচেরটা? আপনারা বলুন, 3 হবে না 2 হবে নাকি 4 হবে? আমি বারবার বলতেছিলাম যে কোন কোন জায়গায় প্রবলেম হবে। 1 আর 3 এর আনসার প্রায় একই রকম, আবার হচ্ছে 2 আর 4 এর আনসার প্রায় একই রকম। এক কি, এই যে ইনডিফিনিট আর পারফেক্ট, সেটা প্রেজেন্টের হোক, পাস্টের হোক, ফিউচারের হোক, ঠিক এটার ক্ষেত্রেও এটাও মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস আর হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট হোক, ফিউচার হোক, পাস্ট হোক, সবগুলোর প্রবলেম এই জায়গায়। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে উপরেরটাই হচ্ছে বেশি সময় ধরে যদি যাইতেছে এরকম হয়, যেমন এইখানে টাইমটা বেশি লাগবে, এইখানে টাইম এড করতে হবে, টাইমটা যখন বেশি লাগবে তখন হচ্ছে পারফেক্ট হবে, আর টাইমটা যখন কম লাগবে তখন হচ্ছে এটা হবে। আমি যদি নর্মাল ভাবে বলি সেই স্কুলে যাচ্ছে, তাহলে আপনি ইংলিশ করবেন হি ইজ গোয়িং টু স্কুল। কিন্তু আমি যদি বলি সে সকাল থেকে স্কুলে যাচ্ছে, বা সে 2 ঘন্টা যাবত স্কুলে যাচ্ছে, সে তার শ্বশুর বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, বা সে তার জামাই বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, এরকম যদি আমি বলি, একটা সময় যদি বাড়তি অ্যাড করে দেই, তাহলে আপনাকে কি করতে হবে, ওই উপরেরটা দিয়ে করতে হবে, তখন আবার এইটা দিয়ে আপনি করলে হবে না ট্রান্সলেশনটা। তো আপনাকে বলবো আমি কি, সেই স্কুলে যাচ্ছে 2 ঘন্টা যাবত, তাহলে আমি বাংলাটা এইখানে একটা অ্যাড করে দিচ্ছি কি 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত সেই স্কুলে যাচ্ছে সাইকেল চালায় 2 ঘন্টা যাবত, তাহলে সেই স্কুলে যাচ্ছে আমি এইটুকুর বাংলা ইংলিশ করলাম কি হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল। এই যে 2 ঘন্টা যাবত, তাহলে আমি এইখানে সিন্স বা ফর যে কোনো একটা ব্যবহার করব, সিন্স 2 আওয়ার্স। এই যে বুঝতে পারছেন, আমার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটাতে টাইম অ্যাড করে দিতে হচ্ছে। তাহলে আমি যত জায়গায় পারফেক্ট কথাটা পাবো, এই যে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই পি এর কথাটা যখন আমরা পাবো, তখনই আমরা সাথে কি যোগ করে দেব, টাইম যোগ করে দেব। আপনাকে আমি সময় নিয়ে বুঝাচ্ছি, তারপর আপনি বুঝতেছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি এইটুকু বুঝতে পেরেছেন, এইটুকু বুঝতে পারলে আমাকে জানান। আপনার 4টা গঠন মুখস্থ হয়েছে কিনা সেটা বলুন। আপনি চোখ বন্ধ করে 4টা গঠন বলতে পারবেন কিনা বলুন, এবং এই 4টা বাক্যের বাংলা কি হবে সেটা বলুন। আমি বলতেছি হি গোস টু স্কুল, এখানে ইএস কেন বলছি সেটা আপনি বলুন। গোস টু স্কুল, এটা হচ্ছে 1 নাম্বার বাক্য। হি ইজ গোয়িং টু স্কুল, এটা হচ্ছে 2 নাম্বার বাক্য। হি হ্যাজ গন টু স্কুল, এটা হচ্ছে 3 নাম্বার বাক্য। হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার বাক্য। প্রবলেম কোথায় হয়েছে সেটা বলি। এটা হচ্ছে যে বি1 এর পরে আবার একটা ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে, ওটা হচ্ছে অন্য বিষয়। এটা হচ্ছে এম ইজ আর এইখানে এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং এইখানেও হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন। তাহলে আমার মূল পরিবর্তন কোথায়, এইখানে আমি ব্যবহার করছি বি1ই ব্যবহার করি, আবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস যোগ করি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি ব্যবহার করি এম ইজ আর, আর এইখানে কি করি বি1 এর সাথে আইএনজি যোগ করে দেই। তাহলে এটার ক্ষেত্রে কি ব্যবহার করি, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে বি3, হ্যাড না, কিন্তু হ্যাড ব্যবহার করা যাবে না, হ্যাড পাস্টের জন্য। এইখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে আমরা কি করি, এখানে বি1 এর সাথে আইএনজি যোগ করে দেই। আপনার এই 4টা গঠন যদি মুখস্থ হয়ে থাকে এখন, তাহলে আপনি ডান লিখুন। এরপরে আমি বাকি 4টাতে চলে যাচ্ছি। এই 4টা হচ্ছে আপনার মুখস্থ হয়েছে কিনা সেটা আপনি বলুন। আপনি কমেন্ট করুন যে এই 4টা আপনার ক্লিয়ার হয়েছে, এবং এই 4টার বাংলা কি আপনি মনে মনে বলুন। যে হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, তো হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। তো এইখানে একটা টাইম অ্যাড করে দেন,
এট মর্নিং, এট মর্নিং, সে স্কুলে গিয়েছে সকালে। আর এইখানে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে, এইখানে একটা টাইম যোগ করে দেন, সিন্স 2 আওয়ার্স, সিন্স 2 আওয়ার্স। তো এটাই হয়ে গেল, সেই স্কুলে যাচ্ছে 2 ঘন্টা যাবত। কারণ কি, আমরা লাস্টের দুইটাতে, সব সময় আমরা লাস্টের দুইটাতে কি অ্যাড করে দেব, বাড়তি টাইম অ্যাড করে দেব, একটা সময় অ্যাড করে দেব, বা একটা ঘটনা অ্যাড করে দেব, একটা ঘটনার পর আর একটা ঘটনা। তাহলে এই ক্ষেত্রেও বুঝায় কি, সেই একটা টাইমই বুঝাচ্ছে। ওকে, আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি একটু ডান লিখুন যে আপনি এইটুকু বুঝেছেন। এরপরে হচ্ছে আমরা পাস্টে চলে যাব। ক্লাসটা একটু লম্বা হবে, কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে দেখেন শেষ পর্যন্ত, তাহলে দেখবেন আপনার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনাদের একটু কমেন্ট আশা করতেছি আমি। আপনি হচ্ছে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতেছেন কিনা। আদারওয়াইজ তো আমি বুঝতে পারবো না যে আপনারা আমার ক্লাসটা বুঝতেছেন কিনা। দেখুন, আমি একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি, কারণ এটা বেসিক বিষয়। বেসিক বিষয় আপনাকে ভেঙে ভেঙেই শিখতে হবে, সময় নিয়েই শিখতে হবে, ধৈর্য সহকারেই শিখতে হবে। ওকে, অনেকেই বুঝতে পেরেছেন, তো আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে এখন পাস্টেরটাতে চলে যাচ্ছি। আপনার এই 4টা জিনিস মুখস্থ হয়েছে, আমি ধরে নিচ্ছি, তাই না? এই 4টা, কারণ হচ্ছে আমার ক্লাস করে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এইখানে। ইংরেজি পরে পড়ার সময় নাই, আপনাকে মুখস্থ করতে হবে এইখানে। আচ্ছা, এখন আসি আমরা পাস্টে। পাস্ট মানে অতীতের ঘটনা হবে। সেম ভাবে আমরা 4টা বাক্য লিখে ফেলি। 1 নাম্বার, হি, হি দিয়ে আমরা লিখলাম, ওই গো টু স্কুল থেকেই লিখবো, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, 2 নাম্বারে লিখে ফেলি, হি ওয়াজ গোয়িং টু স্কুল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। 3 নাম্বার লিখে ফেলি, হি had gone to school। 3 নাম্বার লিখে ফেললাম, এবং 4 নাম্বার লিখে ফেলবো লাস্ট, হি had been going to school। তো আমার এই 4টা বাক্যের বাংলা কি হবে সেটাও আমরা লিখে ফেলি। এই 4টা বাক্যের বাংলা, সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে যাইতেছিল, সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল, একই কথা, যাচ্ছিল যাইতেছিল। সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে যাইতেছিল, সে স্কুলে যাইতেছিল। আচ্ছা, আপনাদেরকে আমি বলছিলাম পাস্টের জন্য আপনাকে অবশ্যই ল বা লাম, এই লাম বেশি একটা ব্যবহার করা হয় না, লই বেশি একটা ব্যবহার করা হয়। দেখুন তো সবগুলা শেষে ল আছে কিনা। সে স্কুলে যাচ্ছিল, সে স্কুলে যাইতেছিল, সে স্কুলে গিয়েছিল, বা সে স্কুলে যাচ্ছিল, হ্যাঁ, বা গিয়েছিল, একই কথা। তো এইগুলার ক্ষেত্রে লাস্টে দেখুন ল আছে, ল আছে মানে কি পাস্ট, এটা নিয়ে আর কোনো কনফিউজ নাই। এখন এইখানে একটা মজার ব্যাপার আপনি খেয়াল করছেন, এই যে দেখুন তো 1 নাম্বারের বাংলা বাক্য, এই যে 1 নাম্বারের বাংলা বাক্য আর হচ্ছে 3 নাম্বারের বাংলা বাক্য সেম, আমি সেম লিখছি, সেই স্কুলে গিয়েছিল, সেই স্কুলে গিয়েছিল, দেখুন একদম সেম না? আবার এই যে 2 নাম্বারের বাংলা বাক্য আর 4 নাম্বারের বাংলা বাক্য দেখুন তো সেম কিনা। এই যে এই বাংলা বাক্যটা একটু খেয়াল করুন তো, সেই স্কুলে যাইতেছিল, সেই স্কুলে যাইতেছিল। তাহলে আপনার যদি আমি প্রশ্ন করি যে সেই স্কুলে যাইতেছিল, আপনি ট্রান্সলেট কিভাবে করবেন? তো আপনি কি কন্টিনিউয়াস ব্যবহার করবেন নাকি পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন? এটা একটা প্রশ্ন থাকে। তো আপনাকে অবশ্যই উপরের গুলা ব্যবহার করতে হবে। নিচের গুলা যদি ব্যবহার করতেই চান, আপনার এই দুটো যদি ব্যবহার করতেই চান, তাহলে হয় কোনো আরেকটা ঘটনা লাগবে, না হয় সময় লাগবে।
এইটার ক্ষেত্রে আপনার এই যে এইখানে প্লাস করে আপনার হয় একটা ঘটনা দিতে হবে, না হয় একটা টাইম দিতে হবে। টাইমও একটা ঘটনার উপরে ডিপেন্ড করে। তো আমরা এইখানে টাইম লিখবো। টাইম লিখলেই আমি বুঝবো যে এইখানে আমার আরেকটা বাক্য হতে পারে বা আরেকটা কিছু একটা অ্যাড করে দিতে হবে। আমি যদি এইখানে সে স্কুলে গিয়েছিল সকাল থেকে, বা সেই স্কুলে গিয়েছিল তার মামার বাড়ি থেকে, বা এই যেরকম একটা ঘটনা অ্যাড করে দিব বা একটা টাইম অ্যাড করে দেবো, অনেকটা সময় অ্যাড করে দেব। এই যে সেই স্কুলে যাইতেছিল 2 ঘন্টা যাবত, এইখানে আরেকটা বলতে পারি তার বাবা বাড়িতে আসার পর সেই স্কুলে গিয়েছিল, তার বাবা বাড়িতে আসার আগে সেই স্কুলে গিয়েছিল। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, না ডাক্তার আসার পর রুগী মারা গেল, এরকম একটা বাক্য আছে না? তো ওই পেজটা কিন্তু আমাদের সবারই থাকে, কম বেশি ছিল। তো ওই পেজটা কিন্তু আজকে শেষ হবে, আমি সেই পেজটা শেষ করে দেব। এই ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন, আফটার এবং বিফোর, এই দুইটা জিনিস আপনাকে আমি একদম শেষ করে দেব। এটা হচ্ছে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে, এর কোনো প্রবলেম থাকবে না। এই পাস্টের ক্ষেত্রেই আমি শেষ করে দেব। তো এইখানে দেখুন, আমাদের নিচের দুইটা বাক্যে তো আলাদা টাইম অ্যাড করে দিতে হবে, আর উপরের দুইটা বাক্যে আমার কোনো টাইম অ্যাড করা লাগবে না। তো উপরে দুইটা বাক্যের গঠন কি, গঠন মুখস্থ করেন। এখন দেখুন, এইটাতে আমরা বি টু ব্যবহার করেছি, এটাতে আমরা কি ব্যবহার করেছি? বি টু ব্যবহার করেছি। আর এটাতে আমরা কি ব্যবহার করেছি? এই যে ওয়াজ বা ওয়ার, এইখানে আমরা ব্যবহার করেছি ওয়াজ বা ওয়ার। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছি। এটাতে আমরা কি ব্যবহার করেছি? হেড, একটাই হেডই আছে। আর হচ্ছে বি3 ব্যবহার করেছি, এটাতে হেড আর বি3 ব্যবহার করেছি। এটাতে কি ব্যবহার করেছি? হেড বিন, হেড বিন, আর হচ্ছে বি1 এর সাথে আইএনজি যোগ করেছি। তো এই চারটা গঠন এখন আমাকে লিখতে হবে, কোনো একটা জায়গা দিয়ে আমাকে লিখে ফেলতে হবে। আমি এই দিকে লিখে ফেলি, এইখানে দেখুন এই চারটা গঠন আপনাকে মুখস্থ করতে হবে। এই চারটা গঠন আপনি এখন মুখস্থ করে ফেলুন। আমি এই কালার দিয়ে লিখি। এই 1 নম্বরে আমরা কি ব্যবহার করলাম? সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, এটা। 2 নম্বরে আমরা কি ব্যবহার করলাম? সাবজেক্ট ঠিক আছে, এই যে এইখানে ওয়াজ ওয়ার যে কোনো একটা ব্যবহার করব, এটা পুরো প্লুরাল এবং সিঙ্গুলার উপরে ডিপেন্ড করবে। তো ওয়াজ ওয়ার ব্যবহার করার পর আমরা কি করতেছি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিচ্ছি, প্লাস একটা অবজেক্ট হয়ে গেছে। 3 নাম্বার, আমরা এখানে সাবজেক্ট, তারপরে একটা হেড ব্যবহার করলাম, আবার এইখানে বি3 ব্যবহার করলাম, প্লাস একটা অবজেক্ট, এবং এইখানে একটা প্লাস দিয়ে আমি একটা টাইম লিখে দিব। টাইম কেন টাইম? এইখানে টাইম দিয়ে আমি বুঝাইতে পারি আর একটা বাক্যও আসতে পারে বা আর একটা ঘটনাও আসতে পারে, যেটাই আসুক না কেন সেটা আমার দিতে হবে। 4 নম্বরেও আমি কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বি1 এর সাথে আইএনজি যোগ, তারপর আবার একটা টাইম ব্যবহার করে দিতে হবে। টাইম, টাইম আমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখুন এই চারটা আপনি ক্লিয়ার কিনা দেখুন। এটা হচ্ছে ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনাকে এই সিরিয়ালটা তো মনে রাখতে হবে। এটা হচ্ছে ইনডিফিনিট, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনাকে এই সিরিয়ালটা কিন্তু মাথায় রাখতে হবে, এই সিরিয়াল মনে না রাখলে কিন্তু হচ্ছে না, তাই না? আচ্ছা, আপনি এখন এইটা তো পাস্টের এটা বুঝলেন, এখন পাস্টেরটা বুঝার সময় আপনি প্রেজেন্টেরটা একটু চিন্তা করেন তো কিরকম হবে প্রেজেন্টেরটা। এই যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটের সময় এটা কত ছিল মনে করেন, মুখস্থ করেন। এটা ছিল বি1, আর পাস্ট ইনডিফিনিটে হয়ে গেছে কি? বি2। আর এইখানে ছিল ওয়াজ ওয়ার, জাস্ট ওয়াজ ওয়ার, বি1 আইএনজি সেমই ছিল। আর এইখানে এইটা ওয়াজ ওয়ার পরিবর্তে পাস্ট মানে প্রেজেন্টে কি ছিল? এম ইজ আর ছিল। আর এইখানে হেডের পরিবর্তে কি ছিল? হ্যাভ হ্যাজ ছিল। আর এইখানে হ্যাডবিনের পরিবর্তে কি ছিল? হ্যাডবিনের পরিবর্তে হ্যাজ বিন ছিল। তাহলে আমার পাস্টের সাথে এইখানে কি পরিবর্তন? এটা ছিল বি1, এটা ছিল এম ইজ আর, এম ইজ আর, আর বাকি সেম। এটা ছিল হ্যাভ বা হ্যাজ, আর এটা ছিল কি? হ্যাভ বা হ্যাজ বিন। এই হ্যাভ বিন বা হ্যাজ বিন, এটাই তো ছিল, তাই না?
আপনি ক্লিয়ার? বুঝছেন? লেখা ছোট হইলেও তো আপনি বুঝছেন, আমি তো বলেই দিছি, তাই না? তো এই চারটা জিনিস আর ওই চারটা জিনিস এখন মিলাইয়া একটু চোখ বন্ধ করে আপনি চিন্তা করেন যে ঠিক আছে কিনা, আপনি পারবেন কিনা এই 4 4 8টা। এরপর আমি ট্রান্সলেশন দেখাবো যে আফটার বিফোর কখন কি করতে হয়, সেটা আমরা পরে দেখব। আমরা আজকের ক্লাসেই দেখব, পরে দেখব। আপনি বলুন, এইটুকু আপনি বুঝছেন? আপনি এইটুকু বুঝছেন কিনা? যারা এখন ক্লাসে জয়েন করতেছেন তারাও চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আপনি পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিতে পারবেন। এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেহেদি স্যার, লিখে ইউটিউবে সার্চ দিন, তাহলে আপনি বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার পেয়ে যাবেন। ওইখানেই আমি এই ভিডিও দিয়ে দিব। ওইটা যদিও ম্যাথের চ্যানেল, বাট আমি ওই চ্যানেলে এই ইংলিশ ক্লাসগুলো দিয়ে দেবো। ওকে, আজকেই আমার ইংলিশ ক্লাস ফার্স্ট করতেছেন, কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন, কারণ না হলে আমি বুঝতে পারবো না যে আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে। এইটুকু তো গেল, আমরা এখন ফিউচারে চলে যাই। এরপর আবার এইখানে আসবো, আমাদের এইগুলোতে আবার আসবো, সমস্যা নাই। আপনাকে আমি মুখস্থ করাবো, কারণ ক্লাসেই মুখস্থ করাবো, আপনি পরে মুখস্থ করে নেবেন এরকম কোনো কিছু আমার এখানে নাই। আপনাকে ক্লাসেই মুখস্থ করাবো। এখন আসি আমরা ফিউচারে। ফিউচার, আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে আমরা সেম বাক্যগুলা লিখে ফেলি। ইনডিফিনিটের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, হি উইল, হি উইল, তারপর হচ্ছে হি উইল গো টু স্কুল, এটা লিখলাম। 2 নাম্বার কন্টিনিউয়াস, হি উইল বি, দেখুন কোথায় কোথায় পরিবর্তন করতেছে সেটা একটু খেয়াল করুন। হি উইল বি গোয়িং টু স্কুল, কোথায় কোথায় পরিবর্তন করতেছি সেটা একটু খেয়াল করুন। আপনি জাস্ট কোথায় কোথায় পরিবর্তন করি সেটা একটু খেয়াল রাখুন। হি উইল বি গোয়িং টু স্কুল। তারপর 3 নাম্বার, হি হি আমরা এখন ব্যবহার করব পারফেক্ট, হি উইল হ্যাভ গন টু স্কুল। এরপর আমরা 4 নাম্বার ব্যবহার করব হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। এই যে দেখুন 4টা বাক্য আমরা লিখে ফেলেছি। এই 4টা বাক্যের বাংলা কি হবে সেটাও আমরা লিখে ফেলি। সে স্কুলে যাবে, সে স্কুলে যাবে, সে স্কুলে যেতে থাকবে, সে স্কুলে যেতে থাকবে, সে স্কুলে যাবে, সে স্কুলে যাবে, সে স্কুলে যেতে থাকবে। এখনো দেখুন সেম প্রবলেম হইল কিনা, সেম প্রবলেম হইল কিনা নিচের লাইনটা দেখা যায়, না দেখা গেলে একটু বুঝে নেন, কারণ এটা একটু নিচে লিখে ফেলেছে। এই যে দেখুন সে স্কুলে যায়, আবার এইখানেও আছে সে স্কুলে যাবে, মানে সে স্কুলে যাবে, সে স্কুলে যাবে, দুইটা জায়গায় দেখুন সেম। এই যে 1 আর 3, 1 আর 3-এর আপনি বাংলাটা দেখুন সেম, সে স্কুলে যাবে, সে স্কুলে যাবে। আবার এই যে 2 আর 4-এর বাংলাটা দেখুন, সে স্কুলে যেতে থাকবে, সে স্কুলে যেতে থাকবে। তাহলে আমি কোনটা ব্যবহার করব? একটা প্রবলেম হয়ে যায় না? আমি উপরের দুইটা ব্যবহার করব, নিচের দুইটা কখন ব্যবহার করব? বাংলা বাক্যে যদি টাইম বলে দেয় বা আরেকটা আলাদা ঘটনা বলে দেয় বা আরেকটা ইনসিডেন্ট বলে দেয়, মানে আরেকটা কিছু হবে এরকম কিছু বলে দেয়, তখন হচ্ছে আমরা এইখানে। তাহলে সে স্কুলে যাবে, সেই স্কুলে যাবে মামার বাড়ি থেকে আসার পর, সেই স্কুলে যাবে জামাই বাড়ি থেকে আসার পর, এরকম, বা সেই স্কুলে যাবে শ্বশুর বাড়ি থেকে আসার পর। তাহলে এইখানে আমি একটা সময় অ্যাড করে দেব, টাইম অ্যাড করে দেব। আমরা যদি এখানে একটা টাইম অ্যাড করে দেই, এই যে এখানে যদি আমি একটা টাইম অ্যাড করে দেই, তাহলে এই বাক্যের যখন ইংরেজি করব, ট্রান্সলেশন করব, তখন হচ্ছে আমরা কি করে ব্যবহার করব? তখন হচ্ছে আমরা এই নিচের দুইটা ব্যবহার করব। তাহলে নিচের গুলা বেশি একটা ব্যবহার হয় না। কথা বলার ক্ষেত্রে সবসময় ইনডিফিনিট
আর কন্টিনিউয়াস, এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এর মাঝখানে মাঝে মাঝে পারফেক্টটাই একটু একটু ব্যবহার হয়। তারপরে প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট, এই দুইটাই একটু ব্যবহার হয়। ফিউচার পারফেক্ট বেশি একটা ব্যবহার হয় না। তো আমরা কথা বলার সময় মোটামুটি 8টা টেন্স পড়লেই হয়। এই সবগুলার ইনডিফিনিট, তিনটা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস, তাহলে কয়টা হইলো? 6টা। আর 2টার পারফেক্ট, তাহলে 2টার পারফেক্ট। এই হচ্ছে 8টা আপনি পড়লেই মোটামুটি হয়ে যায়। তো আপনারা এখন দেখুন সবগুলা গঠন ক্লিয়ার হয়েছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ গঠনগুলা কিন্তু জানা থাকা লাগবে, বুঝছেন? গঠনগুলা ক্লিয়ার হয়েছে কিনা। আমরা এই গঠনটা দেখি। এইখানে কি ব্যবহার করতেছিলাম? এই যে দেখুন উইল, উইল ব্যবহার করতেছিলাম। তাহলে এখানে আমরা শ্যাল বা উইল ব্যবহার করব, যে কোনো দুইটা থেকে একটা ব্যবহার করব, শ্যাল বা উইল। এইখানে উইল বি ব্যবহার করতেছিলাম, তাহলে এইখানেও সেই শ্যাল বি বা উইল বি ব্যবহার করব। এবং ভার্বের সাথে কি করব? আইএনজি যোগ করে দেব। ভার্ব ওয়ান এর সাথে কি করব? আইএনজি যোগ করে দেব। তাহলে এইটার ক্ষেত্রে কি হয়েছে? বি ওয়ান হয়েছে। এইটার ক্ষেত্রে কি হবে? উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। তাহলে এইখানে আমরা সেই কাজটাই করলাম, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তারপরে এই যে এখানে বি3 আমরা করে দিয়েছি। তারপরে এটার ক্ষেত্রে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, তারপরে আবার এই যে বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে দিয়েছি। তো এখন আবার এই 4টা গঠন আমরা লিখবো। এখন এই 4টা গঠন এখন আমরা লিখবো। এইখানে দেখুন এই 4টা গঠন যদি আমরা লিখি তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। 1 নাম্বার লিখছি কি? সাবজেক্ট। তারপরে লিখছি কি? সাবজেক্টের পরে লিখছি শ্যাল বা উইল। শ্যাল বেশি একটা ব্যবহার হয় না, আপনি সব ক্ষেত্রে উইলই ব্যবহার করতে পারবেন। শ্যাল বা উইল, তারপর হচ্ছে বি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট। তারপরে এখানে 2 নাম্বারে লিখলাম কি? এই যে সাবজেক্ট, এই যে এইগুলোর সাথে বি লাগাইছি শুধু, এই যে শ্যাল বি বা উইল বি। তারপরে কি করছি? বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে দিছি, প্লাস হচ্ছে একটা অবজেক্ট। দেখা যায় না দেখা গেলে বুঝে নেন। এই গেল 2টা। তারপরে হচ্ছে আমি এটা একটু মুছে দেই। 3 নাম্বার সাবজেক্ট প্লাস আমরা এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তারপরে আমরা কি করছি? বি3, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি3 বসাই। তারপরে আমরা কি করছি? অবজেক্ট দিয়ে দিছি। 4 নাম্বারটা কি হবে? এই যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই হচ্ছে 4টা ফিউচারের। আচ্ছা, এই 4টা ফিউচার হইলে আমরা পাস্টের গুলো আবার লিখি। এই 4টা যদি ফিউচারের হয়, এই ফিউচার থেকে দেখে দেখে এখন পাস্টের গুলো আমরা খুব সহজে লিখতে পারবো কিনা দেখুন। পাস্টের গুলা কিভাবে লিখবো? এখন ওইটা ফিউচারের গেছে, এখন পাস্টের গুলা লিখি। এই দেখুন সাবজেক্ট প্লাস এই যে এইখানে বি ওয়ান আছে যেটা শ্যাল বা উইল, এইখানেই করছিলাম কি? বি টু। এটাই করছিলাম কি? বি টু। ওই যে ওয়েন্ট দিছিলাম, ওয়েন্ট। তারপরে কি? অবজেক্ট। আচ্ছা, 2 নাম্বার এই যে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি দিব? এইখানে এইখানে দিব ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তারপরে হচ্ছে 3 নাম্বার, আমাদের ক্লাসের কিন্তু মেইন জিনিস রয়েছে আফটার বিফোর, আগেই চলে যায়েন না, এখন এগুলা পারলেই চলে যায়েন না, কারণ হচ্ছে আমাদের আফটার বিফোর দেখতে হবে। এইটার সাথে সাবজেক্ট প্লাস হেড প্লাস এই যে এখানে বি3 প্লাস অবজেক্ট। তারপর 4 নাম্বার এই যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখন আসি আমরা প্রেজেন্টেডটাতে। 1 নাম্বার সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। 2 নাম্বার এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। 3 নাম্বার এই যে সাবজেক্ট প্লাস
হ্যাভ বা হ্যাস প্লাস B3 প্লাস অবজেক্ট, এই 4 নাম্বার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, পরে হচ্ছে প্লাস B1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এইগুলো হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। আচ্ছা, এখন এটা হচ্ছে পাস্ট, এদিকে লিখি একটু পাস্ট। এখন দেখুন আপনি চোখ বন্ধ করে সবগুলা সাথে কানেকশন করতে পারতেছেন কিনা এবং মনে করতে পারতেছেন কিনা এবং কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে। আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে, এখন এটা দরকার রেখে দিলেন, রেখে দিলে আপনি আবার নিজে নিজে যখন চিন্তা করবেন তখন হচ্ছে আপনার কাজে লাগতে পারে। আচ্ছা, এখন দেখুন এটার ক্ষেত্রে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে, এরপর আফটার বিফোরে আমরা চলে যাব। এই যে দেখুন এটা হচ্ছে B1, সবগুলা ইনডিফিনিট, এটা তো ইনডিফিনিট। আমি যদি এইদিকে লিখি এটা ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি পারফেক্ট, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে কি সেই ইনডিফিনিট, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও হচ্ছে ইনডিফিনিট, এটাও হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখুন এই জায়গায় মূল পার্থক্যটা কোথায় হচ্ছে, প্রেজেন্ট পাস্ট ফিউচারের সাথে আপনি কম্পেয়ার করার চেষ্টা করুন। এইখানে B1, এইখানে B2, প্রেজেন্ট ইনডিফিনিটে B1, পাস্ট ইনডিফিনিটে B2, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল, এরপরে B1, তাহলে এটাও B1 এটাও B1, এইখানে শ্যাল বা উইল দিলেই প্রেজেন্টের সাথে ফিউচারের একটা মিল হয়ে যাবে। আবার প্রেজেন্টের সাথে পাস্টের B1 B2, আর এখানে শ্যাল বা উইল B1, আপনি মুখস্থ করুন প্রেজেন্ট ইনডিফিনিট B1, পাস্ট ইনডিফিনিট B2, আর ফিউচার ইনডিফিনিট শ্যাল বা উইল এরপরে কি B1, এই তিনটা মুখস্থ হইছে। B1 B2 শ্যাল বা উইল B1, B1 B2 শ্যাল বা উইল B1 মুখস্থ হইলে ডান লিখুন। এরপরে আসি এমিজার, এই যে দেখুন এমিজার, এরপরে ভার্বের সাথে আইএনজি করি, এটাতেও ভার্বের সাথে আইএনজি করি, এটাতেও ভার্বের সাথে আইএনজি করি, তো ভার্বের সাথে কন্টিনিউয়াস আইএনজি করবই, ভার্বের সাথে B1 এর সাথে কন্টিনিউয়াস এর আইএনজি করবই, বেস ফর্মের সাথে কন্টিনিউয়াস এর আইএনজি করবই। তাহলে ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস এর আইএনজি করবই, সাবজেক্ট আর অবজেক্ট যদি সেমই থাকে, মেইন পার্থক্যটা কোথায়, এই যে এমিজার, এইখানে এমিজার, এইখানে ওয়াজ ওয়ার, এই যে ওয়াজ ওয়ার, আর এইখানে শ্যাল বি বা উইল বি, এই যে বি, আগে শ্যাল বা উইল, এখন কি অ্যাড করছি বি, এই যে এখানে শ্যাল বি বা উইল বি। তা আপনি একটু মুখস্থ করুন। আবার এখানে এমিজার, এমিজার ব্যবহার করতেছি, এমিজার ভার্বের সাথে আইএনজি, এমিজার ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কি ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, আর এখানে শ্যাল বি বা উইল বি ভার্বের সাথে আইএনজি, এমিজার ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি বা উইল বি ভার্বের সাথে আইএনজি। ডান, আপনার এই 8টা হয়ে গেল, এই 6টা হয়ে গেল, 6টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আসি হ্যাভ হ্যাজ, এই যে দেখুন হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ B3, তার মানে পারফেক্ট, শুধু পারফেক্ট যেটা সবগুলাই B3 থাকবে, এই যে B3, এই যে B3, এই যে B3, তার মানে পারফেক্ট হলে B3 থাকবে, সাবজেক্ট অবজেক্ট সেম থাকবে। তাহলে পার্থক্য হবে যে এখানে হ্যাভ হ্যাজ, এটাতে কি হ্যাড, এই যে দেখুন হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই যে তিনটা দেখুন আপনি পারফেক্ট পারবেন কিনা। হ্যাভ হ্যাজ ভার্বের 3, হ্যাভ হ্যাজ ভার্বের 3, হ্যাড ভার্বের 3, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ভার্বের 3, হ্যাভ হ্যাজ ভার্বের 3, হ্যাড ভার্বের 3, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ভার্বের 3। এখন আসি লাস্টেরটা, দেখুন এটা ভার্বের সাথে আইএনজি, কেন কন্টিনিউয়াস আছে, এটাও কন্টিনিউয়াস আছে, এই যে এখানেও কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস যেহেতু আছে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখুন এইখানে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, এই যে বিন কথাটা নিয়ে আসছি, এই যে উপরের সাথে শুধু বিন অ্যাড করছি, উপরেরটার সাথে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এইখানেও কি হ্যাড থেকে হ্যাড বিন, এই যে বিন বাড়তি অ্যাড করে দিয়েছি, এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে, এই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে একটা বিন অ্যাড করে দিয়েছি। যেহেতু ভার্বের সাথে আইএনজি করতেছি, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে তো আর ভার্বের সাথে আইএনজি হয় না, তাই আমি কি করতেছি একটা বিন নিয়ে আসতেছি, হয় বি এর পরে আইএনজি হবে, না হয় বিনের পরে আইএনজি হবে। বি এর পরে আইএনজি থাকলে কন্টিনিউয়াস বুঝতেছি, এই যে এটা ফিউচারের, আর এটা বিনের পরে থাকলে আমরা বুঝতেছি কি পারফেক্ট, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের, পারফেক্ট কন্টিনিউয়াসের। এইটুকু বুঝলে হয়ে গেছে অনেকটা। এখন হচ্ছে আমরা এই ক্লাসের একদম শেষের দিকে আসছি, শেষের দিকে এসে আমাদের ওই আফটার বা বিফোরের প্রবলেমটা সলভ করতে হবে। ওই যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, বা
ডাক্তার আসার পরে রুগী মারা গেল, এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা আমি বলছিলাম না সংখ্যা রেখাটা আমার কাজে লাগবে, ওই সংখ্যা রেখাটাই এখন আমরা দেখব। এই যে আমি বলছিলাম এই ক্লাসটা শুরুর আগে আমরা একটা সংখ্যা রেখা দেখব, মানে আমরা ইংলিশ পড়তে গিয়েও ম্যাথের একটা ব্যবহার করতেছি, ওই সংখ্যা রেখাটা দেখি। আপনার এই ক্লাস কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে আপনারা আমার এটাই মনে হয় ফার্স্ট ক্লাস পাচ্ছেন অনলাইনে ইংলিশ, কারণ হচ্ছে ইংলিশ শুধু আমি আমার প্রাইভেট ব্যাচেই পড়াই, ইউটিউবে এখনো দেওয়া হয় না, এটাই হয়তো ফার্স্ট ক্লাস ইংলিশের জন্য। তো ফার্স্ট ক্লাস কেমন লাগতেছে জানি না, তো আমাকে জানাবেন। এখন আসি আমরা একটা সংখ্যা রেখার কথা নেই। এই যে দেখুন, আমরা শুধু পাস্টের ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আমরা এটা সব পাস্টের ক্ষেত্রে চিন্তা করতেছি। তাহলে তার আগের ঘটনা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তার আগের ঘটনা কি হবে? পাস্ট, এটা তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তাহলে তার আগের ঘটনা কি হবে? পারফেক্ট। তার আগের ঘটনা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আপনি এই দুইটার মধ্যে পার্থক্যটা বলুন তো, এই দুইটার মধ্যে। এই যে দেখুন, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা বেশি আগে ঘটবো? এটা নাকি এটা? দুইটা ঘটনা ঘটছে, কোনটা আগের বেশি? এটা নাকি এটা? আবার আপনি ইনডিফিনিটের মধ্যে আর এই যে পারফেক্টের মধ্যে বলুন, আপনি কমেন্ট করুন এই দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে? এটা আগে ঘটছে নাকি এটা আগে ঘটছে? এটা আগে ঘটছে নাকি এটা আগে ঘটছে? আচ্ছা দেখুন, এইখানে এই যে এটা আগে ঘটছে, এরপরে কিন্তু এটা ঘটছে, অতীতের ঘটনা না ধীরে ধীরে পিছনের দিকে যাইতেছি। যেমন হচ্ছে এটা যদি তার বাবা হয়, বাবার দাদা হচ্ছে এটা, মানে বাবার বাবা। আমি যদি এটা হই, আমি বর্তমান, তাহলে আমার বাবা হচ্ছে এটা, আমার বাবার বাবা হচ্ছে এটা। তাহলে এই পারফেক্ট কি হবে? অবশ্যই সিনিয়র, আগে ঘটছে, আগে আসছে, আগে হইছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে ইনডিফিনিট মানে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে যখন আমরা দুইটা ঘটনা পাবো, এর মধ্যে যেটা বেশি আগের ঘটনা, যেটা বেশি আগের ঘটনা, ওইটাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। আর যেটা একটু পরে ঘটছে, দুইটাই অতীতে হয়েছে, নো প্রবলেম, যেটা একটু পরে ঘটছে সেটা কি হবে? ইনডিফিনিট হবে। আমি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনি আরেকটু বুঝতে পারবেন। দেখুন, ডাক্তার আসার পর রুগী মারা গেল, বা ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, এই দুইটা বাক্যই আমি লিখবো। এক নাম্বার, ডাক্তার আসার পূর্বে পূর্বে রোগী মারা গেল। আচ্ছা, এখন এটা কোন টেন্স আগে সেটা আইডেন্টিফাই করি। এই যে এখানে ল আছে, ল থাকলে কি হয় ভাই? ল থাকলে হয় পাস্ট, আর ব থাকলে হয় ফিউচার, আর অন্তস্থ অ রস্য ই এ ওইটা থাকলে হয় প্রেজেন্ট। তাহলে রোগী মারা গেল, এটা আমাকে পাস্টে করতে হবে। এখন এখানে দুইটা ঘটনা, ডাক্তার আসার পূর্বেই যে ডাক্তার আসা একটা ঘটনা, রোগী মারা গেল একটা ঘটনা। এই দেখুন, এটা একটা ঘটনা, একটা কাজ, আর এটা আর একটা কাজ। এখন বলুন তো কোন কাজটা আগে ঘটছে? ডাক্তার আসার পর রোগী মারা গেল, বা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। প্রবলেমটাই পূর্বে আর পরে মারা বুঝাবে, এইটাতেই ঝামেলাটা লাগাবে। দেখুন, এইখানে ডাক্তার আসার পূর্বে পূর্বে রোগী মারা গেল, তাহলে ডাক্তার আইসে পরে, রোগী মারা গেছে আগে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, আপনি একটু চিন্তা করুন, ডাক্তার আসার পূর্বে তার মানে ডাক্তার আইতেছে, এর আগে রোগী মারা গেছে, তাহলে এটা বেশি অতীত, এটা বেশি আগে ঘটছে। তাহলে এইটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব। এটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট করব। আর এটাকে আমরা কি করব? এটাকে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট করব, পাস্ট ইনডিফিনিট করব। আচ্ছা, ইন্ডিয়া আই এন ডি এটা লিখলাম, ইনডিফিনিট। এই দুইটা ঘটনা বুঝছেন? এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট করব, আর এটাকে পাস্ট পারফেক্ট করব। কেন করব? কারণ এই ঘটনাটা কি করছে? বেশি আগে করছে। এখন পূর্বে ইংরেজি কি? বিফোর। বিফোর তো আমরা বসাবো বিফোর। এখন এই আফটার আর বিফোরের একটা কাহিনী বলি। এই দেখুন, আফটার, আর এইখানে দিলাম বিফোর। এখন দেখুন, বিফোর এর পূর্বে, বিফোর এর পূর্বে, পূর্বে হচ্ছে পাস্ট
পারফেক্ট হবে, পারফেক্ট। তাহলে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। এই জায়গাটা ক্লিয়ার কিনা? বিফোর অর্থ কি? পূর্বে, তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট হবে, যেটা বেশি আগে ঘটনা ঘটছে সেটা আগে হবে। আর আফটারের পরে হবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে এইখানে কি হবে? একটু গুল চিহ্ন বলেন তো, কমেন্ট করেন তো, এইখানে কি হবে? এইখানে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে এই গুল অংশে কি হবে? এইখানেও পাস্ট ইনডিফিনিট। এটা মনে রাখার দরকার নাই, একটা পারফেক্ট হলে আর একটা ইনডিফিনিট করে দেব, এটাই। তো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, এটা মনে রাখবো। আর বাকিটা কি করে দেব? ইনডিফিনিট করে দেব। এখন আমরা আসি এই যে বাক্যের ইংলিশ করার জন্য, আমরা ট্রান্সলেট করার জন্য এই পূর্বের ইংলিশটা আমরা বসাই কি? বিফোর, বিফোর বসাইলাম। এখন বিফোরের আগে আমার আগের ঘটনা বলতে হবে। ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, এর ভিতরে রুগী মারা গেল, এই কাজটা আগে হইছে, পাস্ট পারফেক্টটা আগে বসাবো, বিফোরের আগে বসাবো। এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, তাহলে আমার এই বক্সে এই জায়গাটুকুতে আমার কি বসাইতে হবে? এই যে রুগী মারা গেল ইংরেজি বসাইতে হবে, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এই যে ডাই থেকে ডাইড, তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, এই যে এইটুকু ডাক্তার আসার পর, দ্য ডক্টর কেম, ডক্টর কেম, কাম কেম, কেম করে দিলাম। এই যে এইটুকু, এটাই হচ্ছে ইংলিশ ট্রান্সলেট হয়ে গেল। এখন যদি এইখানে পরে দেই, এটা বুঝছেন? এটা বুঝলে বলুন। এখন যদি আমি এটার পরে দেই, পরে, এই কথাটাকে আমি কি করলাম? পরে বলে দিলাম, এটা হচ্ছে পরে। ডাক্তার আসার পরে রোগী মারা যাবে, তাহলে এইখানে আমাকে কি দিতে হবে? আফটার দিতে হবে। এখন আমাকে চেঞ্জ করতে হবে, দেখুন এই বক্স দুইটা চেঞ্জ করে দিতে হবে। দেখুন কি চেঞ্জ করতে হবে? ডাক্তার আসার পরে রুগী মারা গেল, রুগী মারা গেছে পরে, ডাক্তার আইছে কি? আগে। তাইলে এইটা হচ্ছে এখন আগের কাজ, বেশি আগের কাজ। আগে যেটা ঘটছে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে আপনি এই জায়গায় একটু লিখে রাখুন, দুটি ঘটনার মাঝে যেটি বেশি আগে হবে, বেশি অতীত, মানে আগে হইলেই বেশি আগে, অর্থাৎ আগে বা পূর্বের ঘটনা, পূর্বের ঘটনা যদি বেশি আগের ঘটনা হয় তাহলে সেটাই কি? পাস্ট পারফেক্ট। মানে বাবার দাদা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই যে ইনডিফিনিট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি? বেশি আগে ঘটছে যেটা। তাহলে আফটার, আফটারের পরে আমরা পারফেক্টের অংশটুকু বসাবো। এখানে দুইটা কাহিনী, একটা দেখতে হবে ঘটনা কোনটা বেশি আগে ঘটছে, আর সব সময় আফটারের পরে পাস্ট পারফেক্ট বসাই, বিফোরের পূর্বে কি বলি? পাস্ট পারফেক্ট বসাই। তো এখন আফটার, আফটারের পরে এই যে এই গড়টাতে পাস্ট পারফেক্টের টেন্স বসাইতে হবে। এখন এইটা বসাবো নাকি এইটা বসাবো, সেটা আমার কোন ঘটনাটা কত আগে ঘটছে সেটার উপর ডিপেন্ড করবে। এইখানে বসাবো যেটা আগে ঘটছে, আফটারের পরে যেটা আগে ঘটছে। ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে ডাক্তার আগে আইছে, পরে রোগী মারা গেছে, তাহলে ডাক্তার, তাহলে এখানে লিখবো ডি ডক্টর, ডক্টর হ্যাড কাম। এই যে এইখানে এখন পারফেক্ট ব্যবহার করছি, হ্যাড কাম। তাহলে আফটার আগে কি বসাবো? এই যে এটা, এটা এখন ইন্ডিপেন্ডেন্ট করে দেব, দ্য পেশেন্ট, পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তো এইটুকু বুঝতে পারছেন আপনারা? যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই পর্যন্ত বোঝানোর জন্য। আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর এই ক্লাসটা এখন পর্যন্ত যারা করছেন তাদেরকে আরেকটা জিনিস বলে দেই, যে আপনি এই ক্লাসটা এখন পর্যন্ত করার পর একটা প্রশ্ন জাগতে পারে, যারা ইউটিউব থেকে পরবর্তীতে দেখবেন বা এখন যারা ক্লাসে উপস্থিত আছেন তাদের একটা প্রশ্ন জাগতে পারে। সেটা আবার একটু বলে দিচ্ছি, যে আমার এই কোর্সে কয়টা চ্যাপ্টার পড়ানো হবে? এই কোর্সে, এই ফুল কোর্সে টোটাল 25টা চ্যাপ্টার পড়ানো হবে, 25টা চ্যাপ্টার। এগুলো আমি কমেন্ট করে দিব বা আমি পোস্ট করে দিয়েছি ফেসবুকে, আপনি একটু ঘাটাঘাটি করলে বেসিক ইংলিশের 25টা চ্যাপ্টার এই কোর্সে পড়ানো হবে। এই কোর্সে সবগুলা ক্লাস কি ফ্রিতে থাকবে? না, সবগুলা ক্লাস ফ্রিতে থাকবে না। প্রথম কিছু ক্লাস ফ্রিতে নেব। এর কারণ হচ্ছে আপনি আমার ক্লাসগুলো বুঝেন কিনা, আপনার আমার পড়াটা ভালো লাগে কিনা, এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনি ধৈর্য সহকারে ক্লাসটা করতে পারেন কিনা, সেটা আগে জাজমেন্ট করার জন্য আপনাকে
হয়তো 10 বা 20টা ক্লাস আমি ফ্রি দিব। এই ফ্রি ক্লাসগুলা করার পর যদি আপনার মনে হয় যে আপনি এই কোর্সে ভর্তি হবেন, তখন ভর্তি হয়েন, আর না হয় আপনি এখন কন্টিনিউ ক্লাসগুলা করতে থাকেন। এরপরে হচ্ছে এখন ভর্তি হইলে কি সুবিধা। এখন ভর্তি হলে টাকা কম, একটা দুইটা সুবিধা বলি। টাকা কম লাগবে এখন ভর্তি হইলে, আর একে তো হচ্ছে আপনি নোটগুলা পাচ্ছেন এখন, আর থার্ড হচ্ছে আপনি টাকা কম লাগবে, নোটগুলা পাচ্ছেন, আর থার্ড হচ্ছে আপনি সাপোর্ট পাচ্ছেন আমার। আপনি হচ্ছে সব সময় আমার সাথে প্রবলেম হইলে এখন হচ্ছে করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি ভর্তি হবেন, আপনি যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে তারপরে যারা ভর্তি হবেন তাদেরকে তো আর সাপোর্ট দেওয়া হচ্ছে না। তো এই আপনি একটা সুবিধা পাচ্ছেন। এখন টাকা কি পরিমাণ কম দেখুন, আমার এই কোর্সটা হচ্ছে 1500 টাকা। এই 25টা চ্যাপ্টার আমি পড়াবো, এই 25টা চ্যাপ্টার পড়াতে যতগুলা ক্লাস লাগে নিব, নেওয়ার পরে এই কোর্সটা হবে কত, 1500 টাকা। কিন্তু আপনি যদি এখন ভর্তি হন, আজকে ভর্তি হন বা এখন ভর্তি হন, এখন ভর্তি হলে আপনি 1000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। এই হচ্ছে আপনার একটা সুবিধা। আর এই কোর্সটার প্রতি মঙ্গলবারে ক্লাস হবে। তো আপনারা যারা অনার্সে পড়েন, চাকরির প্রস্তুতি নিতেছেন, বা যারা ক্লাস 9-10-এ পড়েন, তাদের জন্য ভালো হবে। আপনারা যত ইচ্ছা তত এই ক্লাসগুলো দেখতে পারবেন। বা এইচএসসির জন্য যারা আছে, এইচএসসির তারাও এই কোর্সটা করতে পারবে। এসএসসির যারা আছে তারাও এই কোর্সটা করতে পারবে। আর যারা জব প্রিপারেশন নিতেছেন তাদের তো অবশ্যই বেসিক ক্লিয়ার থাকা দরকার। আর যারা জেএসসি দিবে 8-এ পড়ে, তারাও এই কোর্সটা করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে আমরা বেসিক চ্যাপ্টারগুলো শেষ করব, যেগুলা সব ক্লাসেই সেম। যেমন নেরেশন, এটা ক্লাস 8-এও আছে, 10-এও আছে, 9-এও আছে, ইন্টারেও আছে, আপনি চাকরির পরীক্ষা দিতে যাবেন এইখানেও আছে। আবার ভয়েস, এটাও সব জায়গাতে আছে। আবার হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এটাও সব জায়গাতে আছে। আর্টিকেল সব জায়গাতে আছে। রাইট ফ্রম ভার্ব, প্রিপজিশন, মানে যা আছে এ টু জেড, এগুলো সব জায়গাতে আছে। তো যারা পরবর্তী হবেন তাদের জন্য 1500 টাকা, আর এখন যারা ভর্তি হবেন তারা 1000 টাকায় ভর্তি হতে পারতেছেন। আর এই ক্ষেত্রে আপনাকে কিছু নোট আর বই, আমি একটা বই যেটা হচ্ছে পিডিএফ আকারে পেয়ে যাবেন, একদম পেইড একটা বই। তো এই বইটাও আপনি আমার কোর্সে পাচ্ছেন। তাহলে দেখুন, এইখানে আপনার অনেকগুলো সুবিধা আপনি পাচ্ছেন যদি আপনি এখন ভর্তি হন এই কোর্সে। আর যদি আপনি বলেন যে না, আমি আরো অনেকগুলো ক্লাস করব, তারপরে দেখবো, শুনবো, জানবো, তারপরে ভর্তি হবো, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার স্যাপার। এখন কোর্সে ভর্তি হলে কি সুবিধাটা, আপনি একটা চাপে থাকবেন। আপনি যখন টাকা দিয়ে কোর্স করবেন তখন একটা চাপ তৈরি হবে আপনার ভিতরে যে আমাকে ক্লাসটা করতে হবে, আমার ক্লাসটা কন্টিনিউয়াসলি আর রেগুলার লেগে থাকতে হবে, যে পড়াটা আমি দিব সেটা কমপ্লিট করতে হবে। আমি প্রতিদিন হচ্ছে প্রায় এখন থেকে 20টা করে ভোকাবুলারি দিব, যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে ভোকাবুলারি দিব, এবং সিনোনিম ইন্টোনিম দেব, বা প্রতিদিন পেপারে যে ভোকাবুলারি কঠিনগুলো আসে সেগুলো আমি লিখে লিখে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সহজে অ্যাড হয়ে যেতে পারবেন। তো এইখানে কিছু সুবিধা অসুবিধা আছে। যারা পরে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে একটু সুবিধা কম পাবেন, যারা আগে ভর্তি হবেন তারা একটু বেশি সুবিধা পাবেন। আর এই কোর্সের ফ্রি ক্লাস অনেকগুলাই দিব, তার একটাই কারণ হচ্ছে আপনারা তো আমাকে চিনেন না, জানেন না, আমার ক্লাস কেমন লাগে সেটাও তো জানেন না। তো আগে এটা জানার জন্য আমার কোর্সের ম্যাক্সিমাম কোর্সেরই প্রথম দিকে কিছু ক্লাস কি থাকে, ফ্রি থাকে, সেগুলো আমি ফ্রিতে আপলোড দিয়ে দেই, বা সবাই দেখে দেখে জাজমেন্ট করে তারপরে ভেবে চিনতে ভর্তি হয়। কারণ হচ্ছে দেখুন, আপনি এখানে টাকা দিয়ে ভর্তি হবেন, আপনার অবশ্যই ক্লাসগুলা ভালো লাগা লাগবে। ভালো না লাগলে তো আর আপনার ক্লাসগুলা করতে ইচ্ছা করবে না, এটাই হচ্ছে মেইন কারণ। আর দেখুন, ফ্রি কোর্স করে আসলে ধৈর্য থাকে না, শেষ পর্যন্ত টেন্ডেন্সি থাকে না যে আমি একদম A to Z কোর্সটা কমপ্লিট করব, এই টেন্ডেন্সিটা ফ্রি কোর্সে থাকে না, কিন্তু পেইড কোর্সে মোটামুটি থাকে। আপনারা যারা এখন পর্যন্ত কোনো কোর্সে, কারো কোনো কোর্সে ভর্তি হন নাই, তাদেরকে আমি মোটামুটি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি আমার কোর্সে ভর্তি হন আপনি অন্তত কিছু না কিছু শিখতে পারবেন। কারণ হচ্ছে অনলাইনে কোর্স করেও অনেক কিছু শেখা যায়, তার প্রমাণ হচ্ছে আমার ক্লাস থেকে আপনি পাবেন। আর আজকের ক্লাসে মোটামুটি যে নোটটা আপনি করবেন, আপনার তো একটা নোট হবে না, আপনাকে প্রতিটা ক্লাসেই নোট করতে হবে। আপনি যে নোট করবেন এই নোটটা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই গ্রুপে আপনি পোস্ট করবেন। বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, আপনি দেখুন ইংলিশের নোট ম্যাথের গ্রুপে পোস্ট করবেন, এটা কোনো ব্যাপার না, কারণ আমি আসলে ম্যাথই পড়াই অনলাইনে। তো অ্যাকচুয়ালি আমি অফলাইনে কিন্তু ফিজিক্স পড়াই। বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার আপনি এই হচ্ছে পেজে, এই হচ্ছে গ্রুপে, ফেসবুক গ্রুপ আছে বা মেহেদি স্যার একটা গ্রুপ আছে, আপনি যে কোনো একটা গ্রুপে আপনার নোট হচ্ছে পোস্ট করবেন, আমি হচ্ছে সেই ক্ষেত্রে দেখব।
আর আমার হচ্ছে ইংরেজি ক্লাস যেহেতু একদমই শুরুর দিকে, এটা একদমই শুরুর ক্লাস, তো আমি একটু একটা কথা বলে নেই। আমি অনেক সময় লিখতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলতে পারি, আবার হচ্ছে বলতে গিয়েও অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলতে পারি। তো এই জিনিসটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমার অনেক সময় দেখবেন লিখতে গিয়ে স্পেলিং ভুল হয়ে যাচ্ছে, বা বলতে গিয়ে একটা বলতে চাচ্ছি বাট আরেকটা বলে ফেলছি, এরকম হইতে পারে। কিন্তু আমি কারেকশন করে দেব, ক্লাসেই কারেকশন করে দেব, বা পরবর্তীতে যদি আমি বুঝতে পারি যে আমার কোথাও ভুল হয়েছে, সেটা আমি কারেকশন করে দেব। কারেকশন করার জন্য, কারেকশন যে আপনি এটা দেখবেন, কারণ মানুষের তো ভুল হতেই পারে, তাই না? তো এই কারেকশনটা দেখার জন্য আপনার কিন্তু ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকা দরকার। সেই ক্ষেত্রে আপনি একটা লাইক দিয়ে রাখতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে দেখবেন আপনার প্রতিনিয়ত আমি অনেকগুলা জিনিস পোস্ট করি, সেগুলো আপনার কাজে দেবে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন আমাকে প্রশ্ন করুন। আমি হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য এখন প্রস্তুত, এবং এই ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানাবেন। প্লাস হচ্ছে আপনি আমাকে একটু মানে কমেন্ট করে জানান যে এর পরের ক্লাসটাতে আপনার টেন্স নিয়ে কোনো ঝামেলা হবে কিনা, আপনার টেন্সটা মুখস্থ হয়েছে কিনা। এর পরের ক্লাসটাই আমাদের কি ন্যারেশন, যেটা কঠিন ইংলিশের ক্ষেত্রে, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে সবচেয়ে কঠিন আমরা যে পার্টটা মনে করি সেটা ন্যারেশন। ন্যারেশন ক্লাসটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো আমার রিকোয়েস্ট রয়েছে আপনারা ন্যারেশন ক্লাসটা অন্তত সবাই করবেন। যেই ন্যারেশন আপনার বয় ছিল, এইচএসসি তে বয় ছিল, এসএসসি তে বয় ছিল, জেএসসি তে বয় ছিল, আমি সেই বয়টা দূর করে দিব। এক ক্লাসে না পারলে 3 ক্লাসে শেষ করব, তবে ন্যারেশনের ভয় আপনাকে দূর করে দেব। যে কোনো একটা প্যাসেজ ন্যারেশন আপনাকে দেওয়া মাত্র আপনি যেন লিখে ফেলতে পারেন। হয়তো 1 মার্ক কম পাইতে পারেন, একটু ভুল হইতে পারে, কিন্তু লিখে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। ন্যারেশন আপনাকে যেভাবেই দেখ না কেন আপনি করে ফেলতে পারবেন, সেই সিস্টেমটা আমি শিখিয়ে দেব। তো সেই ক্লাসটা কিবারে হবে? আমার ফেসবুক পেজ থেকেই হবে, মেহেদী স্যার পেজ থেকেই। তো সেটা আবার নেক্সট মঙ্গলবারে হবে, নেক্সট টিউজডেতে হবে, মঙ্গলবারে, নেক্সট মঙ্গলবারে হবে। তাহলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট রইল, আপনারা হচ্ছে সেই মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করুন এবং এটা মানে হচ্ছে করে ফেলুন। আর হচ্ছে যারা আমার কোর্সে ভর্তি হতে চান, কোর্সে আসলে কিভাবে ভর্তি হবেন সেই ব্যাপারটা একটু বলে দেই, কারণ অনেকেই কোর্সে ভর্তি হওয়ার জন্য পরবর্তীতে নক দেন। দেখুন, নক দেওয়ার আসলে কোনো দরকারই পড়বে না। আপনি হচ্ছে 018 76 14 21 01, এই যে এই নাম্বারে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, সবকিছুই আছে। এই নাম্বারে হচ্ছে আপনি 1000 টাকা, 1000 টাকা আপনি যে কোনো ইয়া থেকে পাঠাইতে পারবেন, মানে বিকাশ, রকেট, নগদ। আপনি সেন্ড মানি করবেন, যেহেতু এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনি হচ্ছে আমার পেজে অথবা এই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি একটা মেসেজ দিবেন। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা পেজে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে আপনি এই নাম্বার থেকে টাকা পাঠাইছেন। এতে করে আপনাকে আমি আমার প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেব। প্রাইভেট গ্রুপে অ্যাড করার সাথে সাথে আপনি বই পেয়ে যাবেন, নোট পেয়ে যাবেন, এবং হচ্ছে আমার মোটামুটি বলা যায় আমি যতক্ষণ ফ্রি থাকি ফ্রি সাপোর্ট পেয়ে যাবেন। আপনার কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। তো আপনার এই সুবিধাগুলো আপনি খুব ইজিলিই পাবেন। তো দেখা যাচ্ছে যারা যারা ভর্তি হবেন, এখন ভর্তি হলে আপনি 1000 টাকা দিয়ে ভর্তি হইতে পারতেছেন। কিন্তু আপনি যদি এই 10টা ক্লাস করার পরে যদি বলেন যে আমি ভাইয়া ভর্তি হব, তো এই ক্ষেত্রে আপনাকে 1500 টাকাই দিতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাস অবশ্যই আপনাকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি আপনি পরের ক্লাস দেখবেন। পরের ক্লাস দেখার আগে এই নোটটা তৈরি করে ফেলবেন, আর এই নোটটা বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার এই গ্রুপে পোস্ট করে দেবেন। আমি অবশ্যই প্রতিটা পোস্ট যেহেতু চেক করেই দেখব, তাহলে সেই ক্ষেত্রে আপনারও কিন্তু উপকার হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।